তৃণমূলের মঞ্চে সেনা অভিযান। মেয়র রোডে গান্ধী মূর্তির নিচে যে তৃণমূলের অবস্থান মঞ্চ ভাষা আন্দোলন নিয়ে, সেই মঞ্চে আজকে সেনা জওয়ানরা গেলেন, পুরো খুলে দিলেন মঞ্চ। দেখছেন সেই ছবি। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সেই ভাষা মঞ্চ আন্দোলনের মঞ্চ যখন খোলা হচ্ছে এই খবর পেয়ে, এবং সেখানে গিয়ে তিনি কড়া আক্রমণ করলেন বিজেপিকে। বিজেপি সমস্ত এজেন্সিকে কাজে লাগাচ্ছে এ রাজ্যে তৃণমূলকে হারানোর জন্য, আর সেই সঙ্গে সেনাবাহিনীকেও কাজে লাগাচ্ছে বিজেপি। এই অভিযোগ করলেন, সুর চড়ালেন, কি বললেন দেখুন। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগে সরব তৃণমূল। মেয়র রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ। প্রথম অনুষ্ঠান হয় 2রা অগাস্ট। তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে। সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা। মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They used to work for the country. সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে? সংবিধান কোথায় থাকবে? ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। এরা একটাই পক্ষ, স্বৈরাচারী পক্ষ, বিজেপি পক্ষ। पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है। इट इज अनएथिकल, अनकॉन्स्टिट्यूशनल, अनडेमोक्रेटिक एंड मिसयूज ऑफ बीजेपी पावर। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম। আমি যখন এখানে আসছিলাম, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে? ইউ আর মাই ফ্রেন্ড। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। अगस्त and 31st August, हम 20,000 rupees जमा भी किया। देखो, you should have asked us give more money. You should have asked us give more money. Only Saturday and Sunday we used to do it. আমরা শনি রবিবার করি, আমরা টাকাও দিয়েছি, যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানি দিয়েছি। আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানি নিই না। এরপরে সেনাবাহিনী দাবি করে জানায়, বিবৃতি দেয় যে পুলিশকে জানিয়েই মঞ্চ খোলার কাজে নামেন জওয়ানরা। মঞ্চ খোলার কাজে নামেন জওয়ানরা। সেনার আওতাধীন এলাকায় 2 দিনের কর্মসূচির অনুমতি, সময়সীমা বাড়াতে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি জরুরি। বারবার জানালেও 1 মাস ধরে মঞ্চ। বিবৃতি দিয়ে পাল্টা দাবি সেনার। जो लोकल मिलिट्री अथॉरिटी है कलकत्ता में आर्मी का, वो किसी भी प्रोग्राम का मैदान एरिया में किसी भी प्रोग्राम के लिए 3 दिन का परमिशन दे सकता है। ये एज पर सुप्रीम कोर्ट का डायरेक्टिव है, ठीक है।
इसके बियॉन्ड परमिशन अगर चाहिए हो तो मिनिस्टर ऑफ डिफेंस से लेना पड़ता है। ये परमिशन बिगिनिंग ऑफ अगस्त में दिया गया था करीब 3 दिन के लिए, बट ऑलमोस्ट अब 1 महीना होने वाला है और ये रिमूव नहीं किया गया है। तो आर्मी ने इनको कई बार रिमाइंडर्स भेजे और उसके बाद फिर पुलिस को बताया, तो जब ये नहीं हटाया गया तो पुलिस को बता के फिर आर्मी इज रिमूविंग इट। আর এই নিয়েও তুঙ্গে রাজনৈতিক তরজা। কি করে সেনাবাহিনীর জওয়ানরা মঞ্চ খুললেন, কেন খুললেন, পুলিশকে কেন বলা হলো না, এই রকম যখন বিবৃতি তখন তার পাল্টা বিজেপির আক্রমণ। সবাই সেনা, কোনো ভারতীয় জনতা পার্টির সেনা নয়, রক্ষা পুরো দেশকেই করছে। কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আলাদা করে গিয়ে আলাদা বাড়িতে গিয়ে রক্ষা করছে না। তারা বিনা পারমিশনে সেখানে দিনের পর দিন মঞ্চ করে তারা শনি রবিবার ছুটির দিনে গিয়ে বড় বড় ভুয়ো বক্তৃতা দেবে বাংলা ভাষাকে নিয়ে। আর আমাদের কেউ তারা অপোজিশনরা যদি কোনো আওয়াজ তুলতে যায়, প্রতিবাদ করতে যায়, তাদের মঞ্চ ভেঙে দেওয়া হবে, তাদেরকে আন্দোলন মিছিল করতে দেওয়া হবে না। তাদেরকে যদি কলকাতা পুলিশকে ব্যবহার করে তারা এই জিনিস করতে পারে, সেনা আজকে বিনা পারমিশনে যেমন আমাদেরও করতে দেবে না, তাদেরকেও করতে দেবে না, কারণ সবার কাছে বিচারটা যেন একই হয়। সুতরাং যা করেছে ঠিক করেছে, সেনা সেনাদের কাজ করেছে, সেনাকে স্যালুট জানায়। যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে, একটা প্রসেস থাকবে। ডেকোরেটর বেঁধেছে, ডেকোরেটর খুলবে। এ তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি, কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে, কমিটি পাঠিয়ে পারেনি, আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি, সর্বশেষ সেনা নামিয়েছে। সেনা তৃণমূলকে ঠেকাতে সিবিআই ইডির পর এবার সেনা। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নামিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না। ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায়, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে, যেটা কলকাতা পুলিশের অধীনে, আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব। বাংলা বললেই ভিন রাজ্যে বাংলাদেশি তকমা, বাংলা বলায় অপরাধ এবং নিগ্রহ, অত্যাচারের অভিযোগ। আর এই প্রতিবাদ এবার তৃণমূল জানাবে বিধানসভায় নিয়ে আসা হচ্ছে প্রতিবাদ প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে। দেখুন, বাংলার বাসিন্দা, কাজ করেন ভিন রাজ্যে, সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ অত্যাচার করছে বলে অভিযোগ। এই ইস্যুতে মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব পেশ সরকার পক্ষের। শাসক শিবিরের প্রস্তাবে বলা হয়েছে, মাতৃভাষা হিসেবে বাংলা বিশ্বে ৫ম এবং এশিয়ায় ২য়। সংবিধানের ৮ম তফসিলে বাংলা ভাষা অন্তর্ভুক্ত। ২০১১ জনগণনা অনুযায়ী ভারতের ৮.৩% মানুষ বাংলায় কথা বলেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা। দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী রয়েছেন। ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণ ও মানসিক নির্যাতন চলছে। পরিযায়ীদের আটক করে পরিবারের থেকে জরিমানা করা হচ্ছে। বাংলাদেশি তকমা দিয়ে জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে। দেশের শাসক দল অমানবিক আচরণে মদত দিচ্ছে, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বহিরাগত তকমা দিচ্ছে। যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে, যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তার অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ৪ তারিখে আসবার সম্ভাবনা রয়েছে, তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। কাজ নাই তো খই ভাজ, থাকবো কেন? এই স্পিকার সংবিধানকে বুড়া আঙুল দেখিয়েছেন। 14 বছরে বিভিন্ন দলের 54 জন এমএলএ দলবদল করেছে। বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না, তাকে মানবো কেন আমরা? মুকুল রায়কে বলে যে বিজেপির এমএলএ, সুমন কাঞ্জিলালকে বলে বিজেপির এমএলএ, আর দুনিয়া পার্টির মিছিল মিটিং করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কেন এটা শুরু হলো বাঙালিদের উপর মারধর? এটা একটা পরিকল্পিত ব্যাপার। ওরা অন্য কোন রাস্তায় পারবে না। এটা লাস্ট ওদের ওয়েপেন ছিল বলে আমার ধারণা, যে বাঙালিকে মেরে শেষ করতে পারবে না। তার রিটেলিয়েশন যদি আমরা এখানে শুরু করতাম, বিহারিকে মারলাম, ইউপির লোককে মারলাম, যাকে পারলাম সকলকে মারলাম, তাহলে ৩৫৬ প্রয়োগ করার রাস্তাটা সুগম হয়ে যাবে।
এইরকম একটা নোংরা ভিন্ন চক্রান্তের নায়কের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। মুখ্যমন্ত্রীর কাছে প্রায়োরিটি হচ্ছে রাজনীতি করা, এবং তার রাজনীতি হচ্ছে তার সিটটাকে বাঁচানো, এবং তার সিট বাঁচবে যদি অনুপ্রবেশকারীরা ভোট দিতে পারে, যদি রোহিঙ্গারা ভোট দিতে পারে, যারা আমাদের দেশের নাগরিক নয়। সোমবার থেকে বিধানসভার বিশেষ অধিবেশন চালু, মঙ্গলবার প্রস্তাব পেশ, বুধবার বিধানসভা বন্ধ থাকবে, বিশেষ অধিবেশন শেষ হবে বৃহস্পতিবার। নিউজ 18 বাংলা। আর আজকেও খবর এলো ভিন রাজ্যে বাংলা বলায় অত্যাচার, নিগ্রহের অভিযোগ। ওড়িশায় পূর্ব মেদিনীপুরের মুস্তাফা স্টেশনে বন্ধুদের তুলতে গিয়েছিলেন, সেখানে বাংলা বলায় নাকি তার ওপরে অত্যাচার, কটূক্তি এসব নেমে আসে। এরকমটাই অভিযোগ করছেন মুস্তাফা। রাজমিস্ত্রির কাজ করেন মুস্তাফা বড়গড়ে। আমি বড়গড়ে কাজ করতে গিয়েছিলাম উড়িষ্যা। ওখানে স্টেশনে আমি গিয়েছিলাম, স্টেশনে বাংলা ভাষা বলেছিলাম বলে ওই জন্য মাছ ধরে শুরু করেছিল। কত বছর ওখানে? 2 বছর ছিল। কি কাজ করতে? রাজমিস্ত্রি। কিভাবে মারলো? ওরা স্লাডিংয়ে ঢুকেছিল, স্লাডিংয়ের কাজ ভাঙালি। কি কারণে মারলো? বাংলা ভাষা বলতাম। আমি ওখানে দীর্ঘ বছর ধরে সিভিলের কাজকর্ম করি। শ্রমিককে ট্রেনে তুলতে গিয়েছিল, ঠিক আছে, ট্রেনে তোলার পরে ফিরে এসেছিল। তো ও বাংলায় কথা বলছিল, ওখানকার ছেলে ওকে জিজ্ঞেস করে তুমি কি বাঙালি, 2 থাপ্পড় মারার পরে ও ভয়ে টিকিট কাউন্টারের ভেতরে ঢোকার পরে ও দুষ্কৃতীরাই ওরা ওকে বলে যে এরকম তুই বেরো, তোকে মারবো। তো যখন খুব জোর চিৎকার করে বাঁচাও বলে, তখন ওই জিআরপি পুলিশ 2জন এসে ওকে বাঁচিয়ে নিয়ে আসে। আমি পৌঁছাবার আগে ওকে টেম্পোতে করে থানায় নিয়ে যাচ্ছিল। তো আমি বললাম যে এরকম জিটি নাম্বারটা দিতে, জিটি নাম্বারটা আমাকে দেয়নি, কমপ্লেন দায়ী করেছি। হরিয়ানাতেও উত্তর 24 পরগনার মাটিয়ার 2 ভাই কেটারিংয়ের কাজ করতে গিয়েছিলেন। তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, আটকে রাখে এবং পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। উত্তর 24 পরগনার মাটিয়ার বাসিন্দা তারা। হরিয়ানায় পাড়ি দেন 2 মাস আগে। গত সপ্তাহে 2 ভাইকে আটক হরিয়ানা পুলিশের। তারপর একবারই মায়ের সঙ্গে ফোনে কথা, বৈধ নথি দেখালেও আটকে রাখার অভিযোগ। আমার 2 ছেলে হরিয়ানা কাজ করতে গেছে, সেখান থেকে আমার ছেলেগুলোরা বন্ধ করে দিছে, পুলিশওয়ালা নিয়ে আটকে রেখেছে। কোনো যোগাযোগও হচ্ছে না, কোনো টাকা পয়সা কিছু আমাদেরকে পাঠাচ্ছে পারছে না। আমরা না খাইয়ে মরতেছি, বহুত কষ্ট, অনেক কষ্ট হচ্ছে আমাদের বাড়ি। আর এই ছেলেটার সাথে কোনো সম্পর্ক আমাদেরও হতে দিচ্ছে না। বাংলা কথা বলছে, তার জন্যে ওদেরকে বন্ধ করে রেখেছে। অনেক মারধরি করতেছে। চাচ্ছি আমার ছেলেগুলোর ছেড়ে দেয়, ওরা যেন মান সম্মান ইজ্জত মতন। আমার ছেলে আমার মার কাছে মুখে আছে। নিয়োগে 7 এবং 14 সেপ্টেম্বর 2 দিনই পরীক্ষা বাধাহীন। সুপ্রিম কোর্ট বিরক্ত, এত মামলা কেন একই বিষয়ে? যা সিদ্ধান্ত নিয়েছে এসএসসি, সেই সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে গত কয়েকদিনে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে, যার কোনোটিতেই আমল দেয়নি দেশের শীর্ষ আদালত। সোমবার আরও একটি মামলা দায়ের হয়। পরীক্ষায় বসার যোগ্যতা মান হিসেবে স্নাতক স্তরে 50% নম্বর বাধ্যতামূলক করেছে এসএসসি। এই শর্তের ব্যাখ্যা চেয়ে মামলা দায়ের করেন এক ব্যক্তি। এরপরেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। তারা প্রশ্ন করেন, একই বিষয়ে এত মামলা কেন? প্রতিদিন একই বিষয়ে মামলা আসছে। এরপরই এসএসসির বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের মন্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ নয়। এদিন শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতকে জানান, অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে, অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। এসএসসির উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় কুমার প্রশ্ন করেন, সব অযোগ্যদের নাম বাদ দেওয়া হয়েছে তো? উত্তরে এসএসসির আইনজীবী বলেন, হ্যাঁ, সব অযোগ্যর নামই বাদ দেওয়া হয়েছে। এ সন্দেহ প্রকাশ হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্ট যে আপনারা যোগ্যদের তালিকা সব দিয়েছেন তো, মানে বিশ্বাস করছে না, তাহলে আমরা কি করে বিশ্বাস করব? সেই জন্যই তো আন্দোলন।
শনিবার এসএসসি অযোগ্য তালিকা প্রকাশ করে। একেও চ্যালেঞ্জ করা হয়েছে। সোমবার জলগড়ায় কলকাতা হাইকোর্টে মামলাকারীর সওয়াল, কে কি কারণে অযোগ্য তার বিবরণ নেই এসএসসির তালিকায়। মামলাকারীকে মঙ্গলবার হাইকোর্টে আসতে বলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। নিউজ 18 বাংলা। তেল আর জল তো আলাদাই হয়ে গিয়েছে, অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে গেছে, তাহলে যোগ্যরা আবার পরীক্ষা দেবেন কেন? এই প্রশ্ন নিয়ে এবার তারা আন্দোলনে নামছেন যোগ্যরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না এই অযোগ্যরা, কিন্তু চাকরি পেতে হলে যোগ্যদের এই পরীক্ষায় বসতেই হবে। এতেই আপত্তি যোগ্যদের। তাদের প্রশ্ন, তাহলে যোগ্যদের আবার কেন পরীক্ষা দিতে হবে? একটা চাকরির জন্য কতবার যোগ্যতা প্রমাণ করতে হবে? যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন তাদের তো অযোগ্য হিসেবে চিহ্নিত করেই দিয়েছে এসএসসি। এখন তো কারা যোগ্য সেটা বোঝাই যাচ্ছে। তাহলে যোগ্যরা কেন চাকরি ফিরে পাবেন না? কেন ফের পরীক্ষায় বসতে হবে যোগ্যদের? এই দাবি তুলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতাকে চিঠি দিয়েছেন যোগ্য চাকরিহারারা। সোমবার চাকরিহারারা বিধানসভায় গিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। আমরা চাইবো রাজ্য সরকার নিশ্চয়ই যেন চান যে বিধানসভায় আধ ঘন্টা 1 ঘন্টার জন্য আমাদের বিষয়টা তুলে ধরে সর্বসম্মতভাবে, সাধারণত কি হয়, শাসক না চাইলেও বিরোধীরা চায়, অথবা বিরোধী না চাইলে শাসক চায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে শাসক বিরোধী দুপক্ষই রাজি হতে চাইবে এমন একটা জিনিস ঘটতে চলেছে। এই অনন্য নজির যেন সৃষ্টি হয়। সুপ্রিম কোর্টের নির্দেশেই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। দেশের শীর্ষ আদালত লাগাতার চেষ্টা করছে পরীক্ষাকে বাধাহীন রাখার। ঠিক তখনই আসরে বিরোধীরা। সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে যান, যে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অপোজিশন একটা চিঠি আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব রাজ্য সরকার চান। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিরোধীরা দীর্ঘভাবে 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। আমি মনোজ পন্ত চিফ সেক্রেটারিকে একদম স্পেসিফিক প্রস্তাব পাঠাচ্ছি সর্বদলীয় প্রস্তাব আনার জন্য। যোগ্য সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমার ধারণা এটা একটা নজির স্থাপন। একজনও যদি অনিয়ম করে থাকেন, আমরা জাস্টিফাই করছি না, আমরা ডিফেন্ড করছি না, শুধুমাত্র চাকরিগুলোয় জটিলতা তৈরি করে চাকরিগুলোয় বাধা দিয়ে তাদের চোখের জল আর বুকের আগুনের উপর দাঁড়িয়ে কিন্তু পলিটিক্স করতে চাইছেন। এইটা কিন্তু এরা ধোয়া তুলসী পাতা নয়। এই রাজনৈতিক দলগুলো এরা এই ধরনের অভিযোগে অভিযুক্ত, কিন্তু এরা সাধারণ ছেলে মেয়েদের চাকরি থেকে পথে বসিয়ে তার উপর দাঁড়িয়ে ইস্যু তৈরি করে রাজনীতি করতে চাইছে। এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, ফের যেভাবে রাজনীতির হাওয়া গরম হচ্ছে তার জেরে ফের নিয়োগ প্রক্রিয়া ধাক্কা খাবে না তো? নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধানে বেনজির অভিযোগ। সন্ধে হলেই নাকি শহরে ড্রাগ মাদককারীদের কারবার, আর শনিবার অভিযোগ, রবিবার থেকে অ্যাকশন। লাঠি হাতে দিনরাত পাহারা, চলছে ধরপাকড়, ভাঙা হলো 2 মাদক বিক্রেতার বাড়ি। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সাধারণত জল, রাস্তা, নিকাশি নিয়ে নানা অভিযোগ জমা পড়ে, কিন্তু শনিবার জলপাইগুড়িতে বেনজিরভাবে অভিযোগ জানানো হয় ড্রাগের রমরমা নিয়ে। সন্ধে হলে পাড়ায় বসছে ড্রাগের আসর, রমরমিয়ে চলছে মাদকের কারবার। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এই অভিযোগ জানানোর পরেই পুরপ্রধান স্থানীয়দের নিয়ে যান থানায়। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানানো হয়, এর পরদিনই অ্যাকশন। রবিবার লাঠি হাতে রাস্তায় বের হন স্থানীয়রা, কেউ ড্রাগ কিনতে এলে ধরপাকড়। সোমবার 2 ড্রাগ বিক্রেতার বাড়ি আর্থ মুভার দিয়ে ভেঙেও দেন এলাকাবাসী। সবাই মিলে ওর বাড়িটাকে ভাঙা হলো। এরপরে যারা যারা বেচবে তাদেরকে পাড়ার মধ্যে মিটিং হয়েছে যে সব পাড়ার লোক মিলে যারা বেচবে তাকে এখান থেকে সরাই দেওয়া হবে, মানে এখানে বাস করা যাবে না।
45 জন মহিলা এবং 15 জন পুরুষ লাঠি হাতে পালা করে করে এলাকায় পাহারা দিচ্ছেন। জলপাইগুড়ি স্টেশন লাগোয়া 2 নম্বর রেলগুমটি, নতুনপাড়া এবং ভাটিয়া বিল্ডিং, এই 3টি এলাকা চিহ্নিত করে রাত দিন শুরু হয়েছে পাহারা। ছেলেপেলেরা খারাপ হয়ে যাচ্ছে, এখানে যা অবস্থা, এখানে থাকা যাচ্ছে না। আমরা লোকাল বাসিন্দা যেটুকু পারবো পুলিশের হেল্প করবো, না নেশা করবো, না করতে দিব কাউকে, না বেচতে দিব। সোমবার সকালে 2 নম্বর রেল গুমটি যায় স্থানীয়দের একটি দল সোমা কাহার এবং মুন্নির কাহার নামে 2 বাসিন্দার বাড়িতে। অভিযোগ, এরা দুজনেই বাড়ি থেকে মাদক বিক্রি করেন। সোমা ও মুন্নি কেউ এলাকায় ছিলেন না। এদিন তাদের বাড়ি আর্থ মুভার দিয়ে ভেঙে দেন স্থানীয়রা। মুন্নি ও সোমার বাড়ির সামনে থেকে কয়েকজনকে ধরেও ফেলেন স্থানীয়রা। তাদের দাবি, প্রত্যেকেই ড্রাগ কিনতে এসেছিলেন। ক্রেতা হোক বা বিক্রেতা হোক, যারা কিনতে আসছে বা বিক্রি করতে আসছে, যদি আমরা হাতে নাতে ধরি, বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেবো। আর যে কাস্টমার যারা, তাকে ধরে আমি আটকে থানায় দিয়ে আসবো। মোট 13 জনকে ধরে সোমবার সকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোতোয়ালি থানা জানিয়েছে, মাদক কারবারি এবং নেশাখোরদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশও। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এইরকম একটি গুরুতর অভিযোগ আমাদের পাড়া আমাদের সমাধানে। ফল হলো, আমাদের পাড়া আমাদের সমাধানে সবাই একসঙ্গে কাজ করলে ফল মেলে। আমরা এর আগে দেখিয়েছি বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, কিন্তু হাড়োয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে রাজনীতির রং নেই। দেখুন, আইএসএফ কর্মীকে মিষ্টি খাওয়াচ্ছেন তৃণমূল নেতা। তৃণমূল কর্মীর হাতে ফুল তুলে দিচ্ছেন আইএসএফ কর্মী। এ ছবি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের। এই শিবিরে যোগ দেন বিজেপি এবং কংগ্রেস কর্মীরা। পাড়ার সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে সবাই একসঙ্গে। উত্তর 24 পরগনার হাড়োয়ার আলিপুর গ্রাম পঞ্চায়েত। সোমবার এখানকার আন্দুলিয়া প্রাইমারি স্কুলে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এলাকায় কোথাও কল খারাপ, কোথাও রাস্তা খারাপ, এইসব সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে ক্যাম্পে যান বিরোধীরাও। তার সমাধানও করা হয়, নেওয়া হয় স্কিম, সৌজন্য বিনিময় হয়। আমরা মডেল ক্যাম্প করলাম। সেই ক্যাম্পে আমরা মানুষের অভাব অভিযোগ শুনে তাতে একটা গোলাপ ফুল, একটা মিষ্টি দিয়ে সংবর্ধনা করব। কে সিপিএম কে বিজেপি কোনো রাজনীতি চলছে না। সাধারণ মানুষ সুষ্ঠুভাবে তারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। খুবই ভালো লাগছে। এখানে আইএসএফ সিপিএম কংগ্রেস বলে কোনো রং দেখা হচ্ছে না। সবাই সাধারণ মানুষ, সবাই বিরোধী হিসেবেও যারা দল পাচ্ছে তারা সমস্যা সমাধান করছে, এবং সাধারণ মানুষ হিসেবে যারা আসছে তারাও সমস্যার সমাধান করছে। এটা দেখে আমি খুব আপ্লুত। হাড়োয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এবার আবহাওয়ার খবরটা দিতেই হচ্ছে। একঘেয়ে লাগছে তো আপনাদের, অনেকের বিরক্তি লাগছে, এত বৃষ্টি, আবার নিম্নচাপ, সামনেই পুজো, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আবার নিম্নচাপ, আর এই নিম্নচাপেই বৃষ্টির পূর্বাভাস। সেপ্টেম্বর মাস, এ মাসেই পুজো, বৃষ্টি থামার নামই নেই। ফের রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আর মায়ানমার সংলগ্ন এলাকায় একটা আমাদের ঘূর্ণাবর্ত রয়েছে, এবং এর প্রভাবে আগামী 24 ঘন্টা বা আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত দক্ষিণ 24 পরগনা জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে 1-2 জায়গায়। আর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। কলকাতাতেও সম্ভাবনা আজ রাত্রের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের 1, 2, 3 এই 3 দিন সমুদ্রে যেতে মৎস্যজীবীদের মানা করা হয়েছে। নিম্নচাপের জের, রাজ্য জুড়ে ফের বৃষ্টি, এবার ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। উত্তরবঙ্গেও মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কেবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। মূলত কোচবিহার, মালদা, সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি এইসব জেলাতে, বাকি জেলাতে কেবল হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল এবং পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। নিউজ 18 বাংলা।